আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি এই ফৌজদারি মামলার রূপরেখা নিয়ে আলোচনা করব। অর্থাৎ একটি মামলা যেখানে শুরুতে হচ্ছে যে এফআইআর হয়, অর্থাৎ এজাহার দাখিল, এফআইআর রেকর্ড থেকে শুরু করে মামলার তদন্ত এবং তদন্তের সময় ব্যবহৃত বিভিন্ন আহ, কার্যকলাপ এবং তার সাথে সংশ্লিষ্ট আইন এবং তদন্ত শেষে প্রতিবেদন বিজ্ঞ আদালতে প্রেরণ এবং বিজ্ঞ আদালতে প্রতিবেদন প্রাপ্তির পর বিচার পূর্ব, বিচারকালীন এবং পরবর্তীতে রায় এবং রায়ের পরবর্তীতে যে কার্যক্রম ধাপে ধাপে আলোচনা করব। তো আজকে আমি মূলত এজাহার অর্থাৎ থানায় যে জিআর মামলাটি রুজু হয় সেই এজাহার সম্পর্কে এবং তার সাথে সংশ্লিষ্ট আইন নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। তো আজকের বিষয় হচ্ছে এজাহার। প্রথমে হচ্ছে এজাহার কি। এজাহার হচ্ছে ফৌজদারি কার্যবিধির 154 ধারায় এজাহার সম্পর্কে বলা হয়েছে। অর্থাৎ যিনি মামলা করতে চান বা বাদী, যে তিনি এসে থানায় যে অভিযোগটি করেন, সে লিখিত অভিযোগ হোক আর মৌখিক হোক, থানা প্রাপ্তির পর আমলযোগ্য অপরাধের সংবাদ প্রাপ্তির পর থানা অফিসার ইনচার্জ তার লিখিতভাবে নোট করেন, সেটি হচ্ছে এজাহার। এবং সেটি হচ্ছে সিআরপি 154 এবং পিআরবি 243-এর গ। এবং যে এফআইআর রুজু হয় যে ফর্মে, সেই ফর্মটির নম্বর হচ্ছে বিপি ফর্ম নম্বর 27, বাংলাদেশ ফর্ম নম্বর 5356। এই ফর্মে অফিসার ইনচার্জ বা মামলা রেকর্ডকারী কর্মকর্তা এজাহার রেকর্ড করে থাকেন। এজাহার হচ্ছে একটি সরকারি দলিল। এটি সাক্ষ্য আইনের 74 ধারায় এবং এজাহার হচ্ছে একটি সরকারের রেকর্ড। এই বিষয়ে বলা হয়েছে সাক্ষ্য আইনের 8-1 ও 35 ধারায়। 4 নম্বর, এজাহার রেকর্ডের পর, অর্থাৎ মামলা যখন এফআইআর রুজু হলো, এরপর কি করবেন, এর সারসংক্ষেপ পিআইবি 377 প্রবিধি মোতাবেক জিডিতে নোট করবেন। এবং একই বিষয়ে পুলিশ আইনের 44 ধারাও বলা হয়েছে যে এজাহার রেকর্ডের পর তার সারসংক্ষেপ জিডিতে নোট করতে হবে। এজাহারকারী যদি জখমী অবস্থায় এজাহার দায়ের করার পর মারা যান, সেই ক্ষেত্রে এজাহারকে ওই এজাহারকারীর মৃত্যুকালীন জবানবন্দি হিসেবে গণ্য করা যাবে। এই বিষয়ে সাক্ষ্য আইনের 32-1 ধারা, পাশাপাশি সিআরপিসির 162 ধারাও বলা হয়েছে। নেক্সট, 6 নম্বর, অফিসার ইনচার্জের অনুপস্থিতিতে পুলিশ পরিদর্শক তদন্ত, অর্থাৎ ইন্সপেক্টর তদন্ত অথবা ইন্সপেক্টর অপারেশন অথবা যে কোনো একজন এসআই নিরস্ত্র এফআইআর রেকর্ড করতে পারেন যদি অফিসার ইনচার্জ তার স্টেশনে অনুপস্থিত থাকেন বা শারীরিক অসুস্থতার কারণে ইউনিটে হাজির না থাকেন। সেক্ষেত্রে তার স্থলে একজন ইন্সপেক্টর ইনভেস্টিগেশন অথবা ইন্সপেক্টর অপারেশন অথবা যে কোনো একজন এসআই নিরস্ত্র এফআইআর রেকর্ড করতে পারবেন। সে ক্ষমতা তাকে সিআরপিসি 4-1 এবং পিআরবি 201 দিতে বলা হয়েছে। নাম্বার 7, অফিসার ইনচার্জের অনুপস্থিতিতে যদি পুলিশ পরিদর্শক তদন্ত অথবা পুলিশ পরিদর্শক অপারেশন অথবা কোনো এসআই নিরস্ত্রকে থানায় পাওয়া না যায়, সেক্ষেত্রে থানার সিনিয়র যে এএসআই নিরস্ত্র একজন থাকেন, যদি থাকেন, তিনি এফআইআর রেকর্ড করতে পারবেন। অর্থাৎ প্রথম শর্তে যেটি 6 নম্বর যিনি শর্ত ছিল, যেটা যে অফিসার ইনচার্জের অনুপস্থিতিতে ইন্সপেক্টর তদন্ত অথবা অপারেশন অথবা যে কোনো একজন এসআই নিরস্ত্র এফআইআর রেকর্ড করতে পারবেন। কিন্তু দেখা গেল যে থানা অফিসার ইনচার্জও নেই, পাশাপাশি অন্যান্য ইন্সপেক্টরও নেই এবং কোনো এসআই নিরস্ত্র থানায় নেই। সেই ক্ষেত্রে
সিনিয়র যিনি এএসআই আছেন থানায়, তিনি এফআইআর রেকর্ড করতে পারবেন, এবং সেটি যে বলা হয়েছে সিআরপিসি 4 এবং পিআরবি 207 প্রভৃতি। 8 নম্বর, নারী নির্যাতন মামলার সাথে পেনাল কোডের কোনো অপরাধ একত্রে সংঘটিত হলে উভয় ঘটনা একত্রে রেখে একটি এজাহার করতে হবে। অর্থাৎ এখানে কিন্তু ভিন্ন ভিন্ন দুটি এজাহার হবে না, যে ধারা দুটি ধারা আছে এখানে আলাদা, একটা পেনাল কোড একটি নারী শিশু আইন, এজাহারকে দুটি করতে হবে না, সেক্ষেত্রে এজাহার একটি করতে হবে। সেক্ষেত্রে এরকম হতে পারে, ধরা যাক একটা গ্যাং রেপের মামলার সাথে চুরির ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে মামলার ধারা হতে পারে নারী ও শিশুর 9-3 তৎসহ পেনাল কোড 379, এবং ঘটনার বিস্তারিত একটি এজাহারি উল্লেখ থাকবে, বিবরণ একটা এজাহারি থাকবে এবং একটি এফআইআর থাকবে, এবং এই ধারাতে নারী শিশুর সাথে তৎসহ প্রেরণ করে এত এত ধারা সংযুক্ত থাকবে। এবং এই বিষয়ে বলা হয়েছে নারী শিশু নির্যাতন দমন আইনের 27-2 ধারায়। 9 নম্বর, এজাহার লিপিবদ্ধ করার পর এজাহারকারী স্বাক্ষর করতে অস্বীকার করলে পেনাল কোডে 180 ধারা অনুযায়ী তার দণ্ডনীয় অপরাধ হবে। সেক্ষেত্রে তিনি 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড বা 500 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। অর্থাৎ এজাহারকারী যখন এজাহার লিপিবদ্ধ হওয়ার পর তিনি সংবাদদাতা হিসাবে বা একজন কমপ্লেন হিসেবে বা এজাহার ইনফরমেন্ট হিসেবে বা এজাহারকারী হিসেবে যদি স্বাক্ষর করতে অস্বীকার করেন বা অনিচ্ছা প্রকাশ করেন, সেক্ষেত্রে তার বিরুদ্ধে পেনাল করে 180 ধারায় ব্যবস্থা নেওয়া যাবে। 9 নম্বর হলো, এবার হচ্ছে 10 নম্বর, একই ঘটনাকে কেন্দ্র করে দুটি কাউন্টার কেস রুজু হলে পাশাপাশি রেখে একই আদালত কর্তৃক নিষ্পত্তি হওয়া উচিত। অনেক ক্ষেত্রে দেখা যায় ঘটনা একটি, কিন্তু দুটি কাউন্টার কেস হয়ে গেল, অর্থাৎ এক মামলার যিনি বাদী তিনি হয়ে গেলেন আবার কাউন্টার কেস উপর মামলার আসামি, আবার প্রথম মামলা যিনি আসামি তাদের ওই আসামিদের মধ্যে একজন আবার দুই কাউন্টার মামলা দেখবেন ইনফরমেন্ট। তো সেই ক্ষেত্রে এই ঘটনা একই মারামারি যদি দেখা গেল একটা বিষয়কে নিয়ে দুই পক্ষ মারামারি করলো, দুই পক্ষই মামলা কাউন্টার মামলা করলেন, তো সেই ক্ষেত্রে একই আদালত কর্তৃক নিষ্পত্তি হওয়া উচিত, এই বিষয়ে 21 ডিএলআর এর 958-তে উল্লেখ আছে। নেক্সট হচ্ছে 11 নম্বর। 11 নম্বর হচ্ছে পিআরবি 246, 246-এর অনুযায়ী, অর্থাৎ পিআরবি 246 প্রবিধি অনুযায়ী এফআইআর 5 কপি হবে। একটা এফআইআর রুজু হওয়ার পর এর 5টা কপি করতে হবে। তো সেই 5টা কপি কিসের জন্য করতে হবে? প্রথম কপি হবে মূল কপিটা ম্যাজিস্ট্রেট আদালতে, আমলে আদালতে দেওয়ার জন্য। আর দ্বিতীয় হচ্ছে প্রথম কার্বন কপিটা হবে এসপি অফিসে যাবে। দ্বিতীয় কার্বন কপি ভবিষ্যতের জন্য থানায় থাকবে। আর 4 নম্বর, 1 কপি তদন্তকারী কর্মকর্তার জন্য, এবং 5 নম্বর একটা কপি সার্কেল অফিসের জন্য। অর্থাৎ পিআরবি 246-এর প্রবিধি অনুযায়ী একটা এফআইআর রেকর্ড হওয়ার পর এফআইআরটা 5টা কপি হবে। একটা যাবে হচ্ছে আমলি আদালতে, দ্বিতীয় কপি যাবে পুলিশ অফিস এসপি অফিসের নিকট, পুলিশ সুপারের নিকট, তৃতীয় হচ্ছে কার্বন কপি ভবিষ্যতের জন্য থানায় থাকবে, চতুর্থ হচ্ছে একটা কপি মামলা আয়োগ কাছে যাবে, 5 নম্বর একটা কপি সার্কেল অফিসে যাবে। ইহা ছাড়া যদি মামলাটি এসআর মামলা হিসেবে সরকার থেকে ঘোষণা করা হয় যে মামলাটিকে এসআর মামলা হিসেবে গণ্য করা হোক, সেক্ষেত্রে এই এসআর মামলার ক্ষেত্রে একটা কপি রেঞ্জ অফিস এবং 1 কপি অতিরিক্ত আইজিপি সিআইডি অফিসে প্রেরণ করতে হয়। তো আজকে মূলত এফআইআর রেকর্ড এবং এফআইআর বা এজাহার রেকর্ড এবং তৎসংশ্লিষ্ট আইন সম্পর্কে আলোচনা করা হলো। ইনশাল্লাহ এরপরে আমরা এজাহার জিআর এর পরে এবার সিআর, নেক্সট ক্লাসে সিআর এবং তদন্ত বিষয়ে আলোচনা করব। আজকে যে আমরা মোটামুটি যা শিখলাম, ইনশাল্লাহ এটা আপনাদের সহজ হয়েছে বোঝার জন্য, বুঝতে সহজ হয়েছে। ভালোভাবে প্রস্তুতি নিন। আল্লাহ হাফেজ।